আপনি একটা দলকে বিশ্বকাপ খেলতে পাঠাবেন, সেই দলে আপনি নিশ্চয়ই ক্যাপ্টেন্সির ভার এমন একজনকে দেবেন, অধিনায়কত্বের দায়িত্বে এমন একজন থাকবেন যিনি অন্য সবার জন্য আইডল। তাকে অন্যরা অনুসরণ করবে, তার পারফরমেন্স অন্যদেরকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ দল আসলে কোন পথে হাঁটছে? সঠিক পথে হাঁটছে কি? বাংলাদেশ দলে একজন ক্যাপ্টেন রয়েছেন এবং সবশেষ যে ম্যাচটায় বাংলাদেশ খেললো জিম্বাবুয়ের বিপক্ষে, একটা বিশাল আত্মতৃপ্তি যে আমরা 140+ রান করে ফেলেছি, বিশ্বকাপে যাওয়ার আগে আদর্শ প্রিপারেশন নিচ্ছি। সেই জায়গাটায় বাংলাদেশের ক্যাপ্টেনের অবদান মাত্র 2 রান। একটা দল যখন 101 রান পর্যন্ত বিনা উইকেটে থাকে, সেই দলটা যখন 143 রানে অল আউট হয়ে যায়, পুরো 20 ওভার পর্যন্ত খেলতে পারে না, ক্যাপ্টেন যখন 7 বল খেলে 2 রান করেন, স্ট্রাইক রেট যখন 28, আবারও বলছি, ঠিক তখন সেই ক্রিকেটারের জায়গাটাই স্কোয়াডে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যার জায়গা স্কোয়াডে প্রশ্নবিদ্ধ, যার দলে থাকাটা প্রশ্নবিদ্ধ, তিনি যে জায়গায় খেলছেন সেই জায়গায় খেলাটা প্রশ্নবিদ্ধ, সেই তিনি যখন দলের অধিনায়ক হয়ে যান, ঠিক তখন ম্যানেজমেন্টের পরিকল্পনা কখনো প্রশ্নের ঊর্ধ্বে থাকে না ভাই। একবার খেয়াল করে দেখুন, পুরো দলে 2জন নন পারফর্মার রয়েছেন এবং তারা এখন পর্যন্ত জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে, উগান্ডার বিপক্ষে যারা পরাজিত হয় সেই দলের বিপক্ষে পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। লিটন কুমার দাস ড্রপড হয়েছেন 11 থেকে অবশেষে। নাজমুল শান্তকে বাদ দেবে কে? সেই সংস্কার আছে ভাই? ক্যাপ্টেন না? দায়িত্বশীল না? তাকে তো অন্যরা অনুসরণ করবে। তাকে আপনারা ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন একজন ক্রিকেটারকে, তার মধ্যে সেই ক্যাপ্টেন্সির ম্যাটেরিয়াল কতটুকু রয়েছে, বড় মঞ্চে পারফর্ম করার যোগ্যতা কতটুকু রয়েছে, কিংবা ছোট্ট জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে তাতিয়ে জ্বালানোর ক্ষমতা কতটুকু রয়েছে, সেই ব্যাপারটা নিশ্চিত না হয়ে নাজমুল হোসেন শান্ত যখন খেলেন এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদদেরকে বসে থাকতে হয়, এর থেকে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না। বাংলাদেশ দল এদিন তাদের 11 সাজিয়েছে 6 জন বোলার, সাকিব আল হাসান সহ, এবং সাকিব সহ 6 জন ব্যাটার। সাকিবকে জায়গা করে দেওয়ার জন্য রিয়াদকে সরে যেতে হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে, ব্যাটিং যে ডিপার্টমেন্টটা রয়েছে, সেই ব্যাটিং ডিপার্টমেন্টে 2টা সিগনিফিক্যান্ট পরিবর্তন। সাকিব আল হাসান ইনক্লুড হয়েছেন এবং ইনক্লুড হয়েছেন সৌম্য সরকার। সৌম্য সরকার যার জায়গায় ঢুকেছেন লিটন কুমার দাস, আউট অফ ফর্ম। সাকিব আল হাসান যার জায়গায় ঢুকেছেন তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান যখন দলভুক্ত হন, ঠিক তখন অটোমেটিকলি বাংলাদেশ দলের 11-এ যেই ক্রিকেটাররা খেলেন, সেখানটায় একজন অটোমেটিক বোলারের সংখ্যা বেড়ে যায়। আমি কি ভুল বলছি কিনা? নিশ্চয়ই আমি ভুল বলছি না। সাকিবের ইনক্লুশন মানে তো একজন বোলার বেড়ে গেল, অথচ সাকিবকে দলে ঢুকানো হয়েছে, ঢোকানোর পরে জায়গা ছেড়ে দিতে হয়েছে একজন ব্যাটারকে, একজন ব্যাটসম্যানকে, যিনি এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। 2 ইনিংসের কোনোটাতেই তাকে কেউ আউট করতে পারেন নাই। 2 ইনিংসের দুটোতে তিনি যখন ব্যাট করেছিলেন, একটাতে 225 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আরেকটাতে 162 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অন্য যারা ব্যাট করেছেন, বিখ্যাত নাজমুল হোসেন শান্ত হতে পারে, লিটন কুমার দাসরা হতে পারে, তাদের থেকে, শুধু তাদের থেকে না, অন্য যারা কম বেশি রান করেছেন সবার থেকে স্ট্রাইক রেটে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন সবার আগে। সেই রিয়াদকে বসিয়ে রেখে বাংলাদেশ দল যখন তার 11 সাজায়, সেই রিয়াদকে বসিয়ে রেখে বাংলাদেশ দল যখন 6 জন বোলার খেলানোর আধিক্যতা দেখায় এবং নাজমুল হোসেন শান্তরা নর পারফর্মার হবার পরেও শুধুমাত্র ক্যাপ্টেন্সির কোটায় খেলেন, এর থেকে বিশ্বকাপের আগে মিস প্ল্যান, মিস ম্যানেজমেন্ট, বিতর্কিত পরিকল্পনা আর কি হতে পারে? আপনি বিশ্বকাপে যাচ্ছেন, আপনি বিশ্বকাপ পরিকল্পনা করছেন এমন একটা সিচুয়েশনে যেখানটায় আপনার দলে মাঠের খেলায় হয়তো কম্পিট করবে, অবদান রাখবে 10 জন ক্রিকেটার। সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের পর বলেছিলেন যে আমরা আসলে 11 জন ক্রিকেটার মাঠে খেলেননি, 11 জন ক্রিকেটার আমরা মাঠে খেলাতে পারি নাই। সাকিব কারণ নাম বলেননি, বুঝতে অপেক্ষা ছিল না যে ওই ক্রিকেটার 11 জন খেলিনি, আমরা 10 জন খেলেছি। সাকিব যখন বোঝানোর চেষ্টা করেছিল, সেই 11তম ক্রিকেটার যিনি মাঠে থেকেও আসলে ওই ক্রিকেটীয় বিবেচনায় আলোচিত ছিলেন না, পারফরমেন্সের জায়গায় আলোচিত ছিলেন না, তিনি ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নাম না বললেও আমরা বুঝে গেছিলাম, তাই না? আজকে নাজমুল হোসেন শান্ত যখন জিম্বাবুয়ের বিপক্ষে পারে না, হোমে পারে না, উগান্ডার কাছে পরাজিত দলের বিপক্ষে পারে না, 28 স্ট্রাইক রেটে ব্যাট করে, যেই দলটা 101 বিনা উইকেটে থাকে, 143-এ অল আউট হয়ে যাওয়া সেই দলের ক্যাপ্টেনের যখন এই নতজানু পারফরমেন্স, এবং সেই দলের, সেই স্কোয়াডের 15 জনের মধ্যে থাকা একজন ক্রিকেটার যখন লাস্ট 2 ম্যাচে, যেটাতে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান করেন, বাংলাদেশের টোটালটাকে লাস্ট ম্যাচে 160+ করার ক্ষেত্রে যিনি বড় রোল প্লে করেছিলেন, এবং এর আগে 16 বলে 26 রান করে
মান বাঁচিয়েছিলেন সেই রিয়াদকে বসে থাকতে হয়। আজকে একবার খেয়াল করে দেখুন যে ফিনিশিং এ কেউ ছিল না, থাকবেও না। ফিনিশ করার দায়িত্বে যারা, তারা যদি না থাকেন স্কোয়াডে 11 জনের মধ্যে, তাহলে সেই ফিনিশিংটা করবে কে? শান্ত নিজের ব্যাটিং অর্ডার নিয়ে কতটুকু বিচলিত ছিলেন একবার ভেবে দেখুন। তিনি আজকে নিজেকে 4-এ নামিয়েছেন, 3 নম্বরে ব্যাট করার সুযোগ থাকার পরেও তিনি নামেন নাই। একটা সেফ প্ল্যাটফর্ম থাকার পরও শান্ত সাহস করতে পারেন নাই, টিম ম্যানেজমেন্ট সাহস করতে পারেনি তাদের ক্যাপ্টেন নাম্বার 3-তে নামবে। তাওহিদ হৃদয়কে সেখানটায় প্রমোট করা হয়। এখন অনেকেই বলবে যে আমরা রাইটি লেফটি কম্বিনেশনের জন্য এগুলো করেছি, তাহলে দুজন লেফট হ্যান্ডার ব্যাটার যখন 100+ রানের পার্টনারশিপ করে তখন ওখানে রাইটি লেফটি কম্বিনেশন হলো না কেন? সিম্পল কোয়েশ্চেন। যখন তানজিদ তামিম, সৌম্য সরকার দুজন বাঁহাতি ব্যাটার 100+ পার্টনারশিপ করে, এরপরে ন্যাচারালি আপনি তো এক্সপেক্টই করবেন, যেহেতু বাঁহাতি ব্যাটাররা প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টের এগেনস্টে অনেক বেশি আগ্রাসী ছিল, আপনি লেফট হ্যান্ডার কাউকে নামাবেন। নাজমুল হোসেন শান্তর সেই গাটস ছিল না, টিম ম্যানেজমেন্ট সেই গাটস শো করতে পারেনি। নাম্বার 4-এ শান্ত নামেন, নাম্বার 3-তে তাওহিদ হৃদয়। হৃদয় এর আগে বহুবার বাঁচিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টানা, আজকে তিনি ফেল করেছেন। নাম্বার 4-এ হৃদয়ের জায়গাটায় যিনি নেমেছেন, তিনি সবার হৃদয় ভেঙেছেন। 7 বল খেলেছেন, 2 রান করেছেন, স্ট্রাইক রেট 28। টি-20 খেলতে এসেছে বাংলাদেশ, এ তো টেস্টের থেকেও বাজে অবস্থা। অনেক টেস্ট ক্রিকেটারের স্ট্রাইক রেট আমরা যদি খেয়াল করি, সেটাও 40-এর কাছাকাছি, 35+। 28 স্ট্রাইক রেটে যখন আপনার ক্রিকেটার, আপনার ক্যাপ্টেন টি-20 খেলেন এবং বিশ্বকাপেও তিনি আপনার ক্যাপ্টেন, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? আমরা যদি খেয়াল করে দেখি যে পুরো দলটার প্ল্যানিংটাই হয়েছে এমন ভাবে যে এখানটায় হচ্ছে যিনি ইনফর্ম তাকে বাদ দিতে হবে, যিনি ফর্মে নেই সেই পার্টিকুলার ক্রিকেটারকে, যেহেতু তিনি ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সির কোটায় তিনি খেলছেন, বাদ দেওয়ার সাহস কেউ দেখাবে না। আজকে জিম্বাবুয়ের বিপক্ষে আপনি 5-0 সিরিজ জিতলেন, ভাই লাভটা কি হবে? আপনি যদি বলেন এটাকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ, আপনার সেই জায়গায় তো সবচেয়ে বড় প্রস্তুতির ঘাটতি রয়েছে আপনার ক্যাপ্টেনের। যিনি স্কোয়াডে থাকার যোগ্য না তাকে আপনি ক্যাপ্টেন বানিয়েছেন, 11-এ খেলাচ্ছেন। 28 স্ট্রাইক রেটের এই ক্রিকেটারকে দেখে বাকিরা কি শিখবে? বাংলাদেশ দল কি মেসেজ দিচ্ছে? পারভেজ ইমনকে না খেলেই আমরা বাদ দিয়ে দিয়েছি। একটা ম্যাচ, আমরা 5 ম্যাচের সিরিজে একটা ম্যাচ আমরা তাকে অ্যাকোমোডেট করতে পারিনি 11-এ। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? আমরা পারিনি। আমরা আফিফ হোসেনকে না খেলিয়ে বাদ দিয়ে দিয়েছি। আর যারা খেলছেন, যারা পারফর্ম করতে পারছেন না, তাদেরকে আমরা প্রত্যেকটা ম্যাচে সুযোগ দিচ্ছি। প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাবার পরও মান বাঁচানোর দায়িত্বে তারা প্রতিদিন ব্যর্থ। মান বাঁচানোর দায়িত্বে যারা সফল হন, যারা প্রপার স্ট্রাইক রেটে টি-20 ক্রিকেটটা খেলেন, যারা তুলনামূলকভাবে ওরকম ভোকাল না, নিজের প্রেজেন্টেশনটা, অ্যাকসেপ্টেন্সটা বিতর্কিত কোচ্চান্ডিকা হাথুরু সিং এর কাছে যাদের কম, সেই রিয়াদদেরকে দিন শেষে বসে থাকতে হয়। বাংলাদেশ দল আজকে যা করে দেখিয়েছে, জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে 20 ওভার্স খেলতে পারেনি। 42 রান করতে একটা দল 10 উইকেট হারিয়েছে। সেই দলের ক্যাপ্টেন অনেকটা ভয়ের ঠেলায় ব্যাটিং অর্ডারে নিজেকে ডিমোশন দিয়ে 4-এ নেমেছে। সেই দলের বেটার পারফর্মার যারা, তাদের একজনকে বসিয়ে রেখে একজন ব্যাটসম্যান কম খেলিয়েছে এবং বাংলাদেশের ব্যাটিং ঠুকেছে, ফল করেছে। বাংলাদেশ 150 করতে পারেনি, ডিসপাইট 11 ওভারে তারা 100+ করেছিল। ডিসপাইট তানজিদ তামিম কিংবা লিটন, তানজিদ তামিম, সৌম্য সরকার একজন 50 আর একজন 40+ ইনিংস খেলেছিল। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা করে লাভ নাই। সেট মেনু, আপনারা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যাবেন, ফ্রাইড রাইসের সাথে হচ্ছে তারা 2 টুকরো মুরগির মাংস দেয় আর একটু চাইনিজ সবজি দেয়। আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে চাইনিজ সবজির সাথে একটু বাংলা সবজিও মিক্স করে দেয়, এবার একটা কাবাব দিয়ে দেয়। বাংলাদেশ দল চলে সেট মেনুতে। যাদের মস্তিষ্কে সেট হয়ে আছেন তাদেরকে বাইরে রেখে, তাদেরকে বাদ দিয়ে আসলে 11 কল্পনা করা যায় না, হোক তারা নন পারফর্মার। মাহমুদুল্লাহ রিয়াদরা, তারা তো অনেক আগে থেকে আসলে মরিচিকা অনেকের কাছে। তাদের এক্সিস্টেন্স থাকার পরও অনেকেই মনে করে তাদের অস্তিত্ব আসলে কোথাও নেই, এবং যেহেতু তারা মনেই করে এদের অস্তিত্ব কোথাও নেই, তাদেরকে ভ্যানিশ করে দেওয়ার জন্য যা যা করার দরকার প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিই। আজকে শান্তকে বাদ দেওয়ার গাছ আমরা দেখাই না, কিন্তু রিয়াদকে বাদ দিয়ে ব্যাটার কমিয়ে 6 জন বোলার নিয়ে খেলানোর আধিক্যতা আমরা ঠিকই দেখাই।